দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। ইরানের অর্থনীতিকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে একটা অর্থনৈতিক শ্বাসরোধ অভিযান ঘোষণা করেছেন। নতুন এই নিষেধাজ্ঞায় প্রায় 60টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লক্ষ্য করা হয়েছে। এর মধ্যে ইরান ছাড়াও হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রিটেন, ফ্রান্স, গ্রিস, ইউক্রেন, সিরিয়া এবং মার্শাল দ্বীপপুঞ্জের বিভিন্ন কোম্পানি ও মিডিয়া রয়েছে। মূলত ইরানের ডিজিটাল সম্পদ প্রযুক্তি, স্বর্ণ, বিমান চলাচল এবং শিপিং এই 5টি প্রধান খাতকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে চায়না ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা হওয়া সত্ত্বেও এই তালিকায় চীনের প্রধান আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করা হয়নি, যাতে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় না ঘটে। এদিকে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ একটি প্রধান রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। তবে এটি কেবল পররাষ্ট্রনীতি নয়, বরং সরাসরি অর্থনৈতিক প্রভাবের কারণে ভোটারদের প্রভাবিত করছে। ওয়াহিও, আয়োয়া, টেক্সাস ও নর্থ ক্যারোলাইনার মতো স্টেটগুলোতে ডেমোক্রেটরা রিপাবলিকান প্রার্থীদের বিরুদ্ধে জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধির এই অভিযোগ তুলে প্রচারণা চালাচ্ছেন। 2006 সালের ইরাক যুদ্ধবিরোধী সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে জয়ের মতো এবারও ডেমোক্রেটরা যুদ্ধের কারণে অর্থনৈতিক যে ক্ষতি হচ্ছে সেটিকে মূল ইস্যু বানাতে চায়। পলিটিকার আগস্টের জরিপ বলছে 61% আমেরিকান মনে করেন এই যুদ্ধ তাদের জীবনযাত্রার খরচ বাড়িয়ে দিয়েছে। 2016 সালে পপুলিস্ট নেতা হিসেবে ক্ষমতায় আসা ডোনাল্ড ট্রাম্প এখন অ্যান্টি পপুলিস্ট নেতায় পরিণত হয়েছেন। রয়টার্স এবং ইপসোসের জরিপ বলছে তার অনুমোদনের হার অর্থাৎ অ্যাপ্রুভাল রেট এখন রেকর্ড সর্বনিম্ন 33% নেমে এসেছে এবং মাত্র 13% আমেরিকান তাকে জোরালোভাবে সমর্থন করছেন। কানাডার সাথে বাণিজ্য বিরোধ, ডেটা সেন্টার সমর্থন, ব্যক্তিগত প্রচার, প্রাতিষ্ঠানিক পরিবর্তন, ইরান যুদ্ধ এবং অর্থনৈতিক বাস্তবতা সব ইস্যুতে জনগণের প্রকৃত অর্থনৈতিক চাহিদাকে পাশ কাটিয়ে তিনি নিজের পছন্দ এবং ব্যক্তিগত এজেন্ডাকে প্রাধান্য দিচ্ছেন এবং এই কারণে 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে তিনি এবং তার দল বড় ধরনের রাজনৈতিক পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ঠিক এই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শফিকুর রহমান। আমাদের সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন বাংলাদেশি ল সোসাইটি নিউ ইয়র্কের সাবেক জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদ। আমরা দুজনের কাছ থেকে শুনবো। প্রফেসর ডক্টর শফিকুর রহমান, আপনার কাছ থেকে একটু শুনি যে ইরান বিরুদ্ধে এখন যে অর্থনৈতিক অস্ত্রটা চালানো হয়েছে এটাকে বলা হচ্ছে শ্বাসরোধ করার অভিযান, অর্থাৎ সব দিক থেকে তাদের অর্থনৈতিক গলা চেপে ধরা হবে এবং তারা যাতে মৃত্যুবরণ করেন সেই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। এবং এই যাত্রায় তাদেরকে যদি কেউ প্যারাসিটামল অর্থাৎ যে কোনো রকমভাবে সহযোগিতা করেন শ্বাসরোধের জীবন রক্ষায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আমাদের প্রেসিডেন্ট। এটি কতটা কার্যকর হবে, কতটা ইরানকে নত করতে পারবে? ধন্যবাদ জুয়েল। আমার কাছে যেটা মনে হয়, আপনারা সবাই জানেন যে কিভাবে আস্তে আস্তে প্রেসিডেন্ট ট্রাম্প উইক হয়ে গেছেন সারা পৃথিবীতে। উনি রাশিয়ার সাথে এগিয়ে গিয়ে ইউক্রেনের পিস করার চেষ্টা করেছিলেন, পারেননি। উনি ইউরোপের সাথে যে সম্পর্ক ডেভেলপ করেছেন, ভেরি উইক মানে সিচুয়েশন হয়ে গেছে। তারা কেউই প্রেসিডেন্ট ট্রাম্পকে আর বড়ভাবে সাহায্য করছে না। এই রাশিয়া এবং ইউরোপের এই সিচুয়েশনের অ্যাডেড বাই দ্য চায়না সিচুয়েশন যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখি যে ওনার সিচুয়েশন এমন একটা আমেরিকার সিচুয়েশন এদিকে, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের, যে উনি শক্তভাবে কোনো পলিসি ইমপ্লিমেন্ট করতে পারবেন কিনা, দিতে পারবেন কিনা ইন্টারন্যাশনালি সারা পৃথিবীতে, যেটা উনি যুদ্ধের ইসরায়েলের সাহায্য নিয়ে যুদ্ধের জন্য চেষ্টা করেছেন ইরানের বিরুদ্ধে। যে যেমন ভেনেজুয়েলাকে উনি দখল করে নিয়েছেন এবং সেখান থেকে তেল আনতে পারছেন, সেই একই রকম ভাবে উনি ভেবেছিলেন যে ইরানকে সহজভাবে দখল করে নিয়ে, বা ইরানের পলিটিক্যাল, সোশ্যাল, কালচারাল যারা খোমেনির বিরুদ্ধে ছিল সাধারণ লোক, সেই সাপোর্টটা নিয়ে হয়তো ইরানের কে কন্ট্রোল করতে পারবে।
কিন্তু আমরা এই 6 মাসের মানে যুদ্ধে দেখেছি যে তার খুব একটা বেশি কিছু করতে পারেননি। হ্যাঁ, কিছু করেছেন, তার তেলের কন্ট্রোল করেছেন, কিন্তু ইরান যেটা করেছে সেটা হচ্ছে যে হরমুজের যে কন্ট্রোলটা এবং ওখানকার যে তেলগুলো বেরিয়ে আসার যে পৃথিবীতে অন্যান্য মার্কেটে যাওয়ার জন্য যে সিচুয়েশন, অর্থাৎ ওখানকার যে হরমুজ প্রণালীর যে পুরো কন্ট্রোলটা উনি ইরানের হাতে রয়ে গেছে। ফলে ট্রাম্প অনেক উইক হয়ে গেছে। এবং আপনি একটু আগে বলেছেন যে 33% আমেরিকার ভেতরে তার পপুলারিটি এসছে 33% মাত্র। তো এই যে একটা এরপরে নির্বাচন আসতেছে, এই সব কিছু নিয়ে উনি একটা মানে কনফিউজড একটা সিচুয়েশনের ভেতরে রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবং রিপাবলিকান পার্টির অনেকেই ট্রাম্পের বিরুদ্ধে এখন আলোচনা করছেন এবং ভোট দেওয়ার কথা আলোচনা করছেন যে কি হবে। যদিও আমরা সাউথ ক্যারোলাইনা দেখছি যে আজকে ভোট হয়েছে, যে তার লিন্ডসে গ্রাহামের বোন ডার্লিন গ্রাহাম হয়তো ইলেক্টেড হবে সেনেটর ক্যান্ডিডেট হিসেবে প্রাইমারিতে। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইরানের সাথে মানে সম্পূর্ণভাবে দখল করতে না পেরে, যুদ্ধে সম্পূর্ণভাবে জয়ী হতে না পেরে, তাকে এখন অর্থনৈতিকভাবে নতুন পদ্ধতি, নতুন টেকনিক নিয়ে যেতে হচ্ছে। এবং ট্রেজারি সেক্রেটারি গতকালকে বলেছে যে 60টা এরিয়ায় আমরা বিভিন্ন রকম করব, ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবো সারা পৃথিবীতে। এখন পৃথিবী তো আর আমেরিকার 20 বছর আগে, 10 বছর আগে যেরকম ছিল সেরকম নেই। চীন, রাশিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা, ইরান, এসব যুদ্ধে পৃথিবী অন্যরকম হয়ে গেছে, ইউরোপিয়ান ইউনিয়ন অন্যরকম হয়ে গেছে। এই যে কন্ট্রোলটা আমাদের ছিল, আমেরিকানদের ছিল সারা পৃথিবীতে, সেই কন্ট্রোলটা আমরা হারিয়ে যায়নি, অনেকটা উইক হয়ে গেছে কিছুটা। এখন এই পর্যায়ে এসে যে কন্ট্রোলগুলো, যে দেশগুলোর কথা আপনি বললেন যে ওমান, কুয়েত, কাতার, এমিরেটস, এছাড়াও যে চীন কে যেভাবে যে প্রোটেক্ট করা মানে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে, আমার মনে হয় না চীনকে খুব একটা বড়ভাবে ইনফ্লুয়েন্স করতে পারবে প্রেসিডেন্ট ট্রাম্প। কারণ চীনের প্রেসিডেন্টের আমেরিকা আসার কথা। তো এই যে এই পর্যায়ে এসে হঠাৎ করে যদি চীনের বিরুদ্ধে আমেরিকা মেজর কোনো ডিসিশন নিতে যায়, তাহলে চীন এর হোল স্ট্র্যাটেজিক প্ল্যান চেঞ্জ হয়ে যাবে। চীন এখনো পর্যন্ত ইরানকে সরাসরি ভাবে কোনো আর্মস, কোনো অন্য কিছু দেয়নি, কিন্তু চীন ইরান থেকে চীনের প্রায় কত 80-90 ভাগের মতো তেল আসে ইরান থেকে। তো এই যে একটা ইরানের সাথে যে চীনের একটা বড় সম্পর্ক, এই সম্পর্কটা রিস্ক প্রেসিডেন্ট ট্রাম্প নিতে যাবেন কি না, এগুলো নিয়ে ইরানের মধ্যে আছে। কেন, কিন্তু অন্যান্য দেশ যেমন হংকংকে হয়তো অনেক রেস্ট্রিকশন দিতে পারবে। ইউক্রেন, ইউরোপিয়ান ইউনিয়ন, এগুলোকে রাশিয়াকে কতটুকু পারবে বলা মুশকিল। রাশিয়ার সাথে তো সম্পর্ক ভালো হচ্ছে, আবার হচ্ছে না। আমরা আজকে জেনেছি যে সিআইএ মস্কো বেড়াতে গেছে, সিআইএ ডিরেক্টর আজকে মস্কো গেছে তাদের আলোচনার জন্য। এটা পাবলিকলি বড়ভাবে প্রকাশ করেনি। তো এই যে একটা সিচুয়েশন আনক্লিয়ার, একটা মানে আনকন্ট্রোলেবল সিচুয়েশন তৈরি হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য, এই অবস্থায় যদি মালয়েশিয়া ইরানকে হেল্প করতে চায়, যদি ইন্দোনেশিয়া হেল্প করতে চায়, যদি ফ্রান্স হেল্প করতে চায়, যদি মানে অন্য অন্য দেশ, পোল্যান্ড, তাদের প্রত্যেকের সাথে ইরানের একটা সম্পর্ক, ভালো সম্পর্ক রয়েছে। তো আমার মনে হয় না এই কিছু কিছু ইম্প্যাক্ট তো হবেই, যেমন হয়তো মিলিটারি এরিয়ায় মিসাইল তৈরি বা প্রোডাকশন বা অন্যান্য জায়গায় যারা ইরানকে সাহায্য করতে পারে বা সাহায্য করার কথা বা আছে, নর্থ কোরিয়ার সাথে ট্রাম্প নতুনভাবে সম্পর্ক ডেভেলপ করার আবার চেষ্টা করছে। কিন্তু রাশিয়ার সাথে নর্থ কোরিয়ার যে সম্পর্ক,
তার উপর ভিত্তি করে আমার মনে হয় না নর্থ কোরিয়ার সাথে আমেরিকার একটা খুব আরো পজিটিভ ভালো সম্পর্ক হবে বলে। তো এইসব সিচুয়েশনে ট্রাম্পের এই 60 এরিয়া, যে ছোট ছোট এরিয়ায়, যেমন ধরুন কিছু সাপ্লাই, কিছু মার্কেট প্রোডাক্ট সার্ভিসেস, এসব এরিয়ায় হয়তো করতে পারবে, কন্ট্রোল করতে পারবে। কিন্তু তেলের এরিয়ায় এবং বড় বড় যারা তেল কিনছে ইরান থেকে, এসব দেশগুলোকে সহজে খুব একটা ইনফ্লুয়েন্স করতে পারবে বলে আমার মনে হয় না। ওকে, একটা বিষয় আপনার কাছে একটু কনফার্ম হই কিংবা একটু জানি আপনার বিশ্লেষণটা, সেটা হলো একদিকে আমেরিকা অনেক দিন ধরেই তো ইরানের বিরুদ্ধে এই ধরনের অর্থনৈতিক স্যাংশন দিয়ে রেখেছে, তবে এবার সর্বাত্মক বলছে এবং অন্যদেরকেও বলছে কেউ সহযোগিতা করতে পারবে না কেউ যদি ব্যাক চ্যানেলে করে, যেটি হয়তো যুদ্ধের ক্ষেত্রে আমরা রাশিয়া কিংবা চায়না তাদের ইন্টেলিজেন্স দিয়ে ব্যাক চ্যানেলে সহযোগিতা করেছে বলে। এখন যদি কেউ নগদ সহায়তাটাও ব্যাক চ্যানেলে করে, অর্থাৎ অর্থনীতিকে একটু সমৃদ্ধ করার জন্য, সেখানকার খাবার কিংবা অন্যান্য যদি ক্রাইসিস তৈরি হয় সেই সব জায়গায় খাবার পাঠানোর জন্য যদি ইরানের যে বন্ধু দেশগুলো আছে তারা যদি চেষ্টা করে, তাহলে কি আমেরিকা বাধা দেওয়ার সুযোগ আছে? ইরানের ভেতরের ইকোনমি অনেক খারাপ, এতে কোনো সন্দেহ নেই। তাদের খাবার, আপনি যেটা বলছিলেন, এবং অন্যান্য জিনিস, প্রতিদিনের যে জিনিসগুলো, সেগুলো নিয়ে সাধারণ মানুষ একেবারে অস্থির হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও ইরানের ভেতরে যে পলিটিক্যাল কনসিয়াসনেস, ইরানের ভেতরে যে পলিটিক্যাল মানে রাশিয়ার বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে যে রাশিয়ার সাহায্য নিয়ে এবং চীনের সাহায্য নিয়ে অন্যভাবে, এবং ছোট ছোট বিভিন্ন দেশের, আপনি উজবেকিস্তান, তাজিকিস্তান, যেসব ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলো রয়েছে, তাদের কাছ থেকে যে সাহায্য তারা পাবে, যারা রাশিয়ার সাথে রয়েছে, রাশিয়ার বন্ধু হিসেবে কাজ করছে ইস্ট ইউরোপে, ওই ধরনের অনেক দেশ ইরানকে সাহায্য করবে, খাদ্য দিয়ে, সাধারণ জিনিসপত্র দিয়ে, সাধারণ শিক্ষা, লেখাপড়া, অন্যান্য কাজ দিয়ে, যদি মেজর কোনো ক্রাইসিসে যায়। কিন্তু এখনো পর্যন্ত আমার যেটা মনে হয়, ইরান সেই পর্যায়ে যায়নি। ইরান নিজে যে ইকোনমি রয়েছে এবং হরমুজের যে কন্ট্রোল রয়েছে, যাতে এই শিপগুলো যদি হরমুজের সাথে, যেটা পাকিস্তান গতকালকে বলেছে এবং আজকে বলেছে যে, ওমানও বলেছে যে তারা একটা এগ্রিমেন্টের কাছে যাচ্ছে, কুয়েত বলেছে, এখন যদি একটা ভালো রকম এগ্রিমেন্ট ইরান করতে পারে এবং হরমুজ প্রণালী ওপেন করে দিতে পারে, জাহাজ এবং তেল নিয়ে বেরিয়ে যেতে পারে, তাহলে সারা পৃথিবীর মার্কেট ইরানের পক্ষে চলে যাবে, আমার কাছে যেটা মনে হয় সাধারণ। এখন সেখানে তাদের যে প্রতিদিনের অর্থনৈতিক সামাজিক যে নিডগুলো রয়েছে, এগুলো সাপোর্টেড হবে লোকাল ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিজগুলো দিয়ে। ওকে, আমি একটু অ্যাডভোকেট আব্দুর রশিদ আপনার কাছে যাই। সেটা হলো গালফ কান্ট্রিগুলো এক্ষেত্রে কি করবে? কারণ তাদের তো শ্যাম রাখি না কুল রাখি এমন একটা অবস্থা, একদিকে আমেরিকা, অন্যদিকে ইরান এর বিরুদ্ধে গেলে তারা মিসাইল খাচ্ছে, আমেরিকার বিরুদ্ধে গেলে তারা স্যাংশন খাবে। এই অবস্থায় গালফ দেশগুলোর ভূমিকা কি হতে পারে বলে এই অর্থনৈতিক অবরোধে আপনার ধারণা? ধন্যবাদ জুয়েল ভাই। প্রথমে এই স্যাংশন বিষয়ে আপনাকে বলি যে এই স্যাংশনটা বলা হচ্ছে যে ইতিহাসের এত বড় ইকোনমিক স্যাংশন আগে কোনো দেশকে দেওয়া হয়নি, সেই পরিমাণ স্যাংশন আরোপ করা হয়েছে। এবং এই স্যাংশনটা এমন যে যারা ইরানকে হেল্প করবে তারা প্রত্যেকেই এই স্যাংশনের অধীনের মধ্যে পড়বে এবং আমেরিকা তার সাথে ইকোনমিক রিলেশনটা কাট অফ করবে এবং তাদেরকে ডলারও পর্যন্ত ইউজ করতে দিবে না। এখন কথা হলো যে এই ধরনের স্যাংশনের বাস্তবতা আসলে কতটুকু কাজে আসতে পারে। দেখেন, আমেরিকা প্রথমে যুদ্ধ চালালো, একটা হচ্ছে মিলিটারি ওয়ার। মিলিটারি ওয়ারে আমরা বলতে পারি, আপনি বলতে পারেন যে এখানে আসলে আমেরিকা পরাজিত হয়েছে না বিজিত হয়েছে। আমি এটা বিশেষ পরাজয় বা বিজয়ী হওয়ার বিষয়টাকে এইভাবে দেখবো যে 6 মাস একটা পরাশক্তির বিরুদ্ধে, সুপার পাওয়ার, নাম্বার 1 সুপার পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, যে যুদ্ধটা আমাদের প্রেসিডেন্ট 4-5 সপ্তাহে শেষ করতে দিতে চেয়েছিলেন তার প্রেডিকশন অনুযায়ী, সেটা 6 মাস ধরে একটা সুপার পাওয়ারকে হোল্ড করে রেখেছে। এটাই হচ্ছে ইরানের সবচেয়ে বড় ক্রেডিট। এখন আসি যে আপনার এই স্যাংশনের ফলে ইরানের কি রেসপন্সটা। ইরানের রেসপন্স কিন্তু বলছে যে আমার আশপাশে যেই দেশগুলো আছে, সারাউন্ডিং কান্ট্রিজ অফ দি মাই টেরিটরি, এগুলো যদি কেউই এই স্যাংশনকে অ্যাপ্রুভ করে তাহলে তাদের 1 বিন্দু তেল তারা
হরমুজ দিয়ে কিংবা গালফ অফ ওমান দিয়ে বা ওদিক দিয়ে যেতে দিবে না। এবং দেখেন এখন এই কারা হচ্ছে ইরানের তেল নেয়, ইরানের মানে তেল কিন্তু চায়নাই হচ্ছে 90% তেল নেয়। সুতরাং চায়না কি বলেছে এই বিষয়ে? চায়না বলেছে যে এই স্যাংশনটা ইলিগাল। কেন চায়না ইলিগাল বলবে? চায়না বললো যে কোনো একটা স্যাংশন যদি কোনো একটা স্বাধীন রাষ্ট্রের উপর আপনি দেন তাহলে সেটা শুড বি অ্যাপ্রুভ বাই দি ইউনাইটেড নেশনস এন্ড ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল। কিন্তু আমেরিকা ইউনাইটেড নেশনস বা ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের কাছে যায়নি, তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে এই স্যাংশনটা আরোপ করেছে। সুতরাং এই ধরনের স্যাংশন কিন্তু অমানবিক এবং এটা সত্যি আন্তর্জাতিক আইনে কিন্তু ইলিগাল। যে একটা দেশ, যে এক দেশ আপনার ঘরে একটা পাথর ফেলতে আসেনি, একটা বুলেট ফেলতে আসে নাই, সেই দেশের উপর গায়ে পড়ে আপনি যুদ্ধ করলেন, বললেন তাদের নিউক্লিয়ার ক্যাপাসিটি আছে, নিউক্লিয়ার ওয়েপনের দিকে তারা অগ্রসর হচ্ছে, সেটাও খুঁজে পেলাম না, তাদের ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করলাম, তাদের শিশুদেরকে আমরা মারলাম, তারপরেও আমরা এখন সেই যুদ্ধে জয়ী হতে পারলাম না, এখন আমরা ইকোনমিক ওয়ারের দিকে যাচ্ছি। দেখেন আমেরিকা দুইটা ফ্রন্টেই কিন্তু যুদ্ধ করছে এবং দুইটা ফ্রন্টে যুদ্ধ করছে সারা পৃথিবীতে। একটা হচ্ছে ইকোনমিক ওয়ার, ট্যারিফের মাধ্যমে যুদ্ধ করছে নেইবারিং কান্ট্রি ইউরোপের সাথে, চায়নার সাথে, আবার ফিজিক্যাল মিলিটারি ওয়ার তারা করছে সাপোর্ট দিয়ে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে এবং ইরানের বিরুদ্ধে। এখন আপনি যে প্রশ্নটা করলেন যে গাফ স্টেটস গুলার কি অবস্থা হবে, এরা হয়ে গেছে ক্রস রোডের মধ্যে পড়ে গেছে, কারণ এদের নিজস্ব শক্তি সামর্থ্য এত বেশি দুর্বল যে এরা ইরানের সাথে যুদ্ধ করে একসাথে 6টা গাফভুক্ত দেশও যদি যুদ্ধ করে ইরানের সাথে পাওয়ার মতো সক্ষমতা তাদের নেই। এদেরকে প্রোটেকশন এন্ড সিকিউরিটি দিয়ে এসছে আমেরিকা। আমেরিকা তাদের পেট্রোল কিনতে, সেই পেট্রোল ডলারের বিনিময়ে আমেরিকা সেখানে তাদের অনেক বেস করে রেখেছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন ওখানে রেখেছিল, যেখানে 5000 সোলজার ছিল, এবং এই বেস দিয়ে তাদের প্রোটেকশন দিচ্ছে। এখন এদের করার কিছু নেই, এরা শুধুমাত্র পিং পং বলের মতো বা লং টেনিসের মতো ডানে দেখছে বায়ে দেখছে, ডানে দেখছে বায়ে দেখছে। এক হচ্ছে ইরানের সাথে তাদের একটা কালচারাল সম্পর্ক রয়েছে, মুসলিম মানুষে মানুষে একটা সম্পর্ক রয়েছে, দৈনন্দিন ব্যবসা বাণিজ্যের একটা সম্পর্ক রয়েছে। অন দ্য আদার সাইড তাদের সেফটি এন্ড সিকিউরিটির জন্য তাদেরকে ডিপেন্ডেন্ট হতে হয় আমেরিকার কাছে, আমেরিকার প্রোটেকশনের উপর নির্ভর করতে হয়, এবং আমেরিকা সেই প্রোটেকশনটা দিচ্ছে। আপনি দেখেছেন যে ওমান দিক দিয়ে এখন কিন্তু ট্যাঙ্কার এবং তেলবাহী জাহাজগুলো কিন্তু ক্রস করছে আমেরিকান মিলিটারি প্রেজেন্সের উপর। আমি জানি না এটা কতদিন আমেরিকা ক্যারি করতে পারবে। আপনি দেখেছেন যে 80% ক্যাপাসিটি কিন্তু রেজ করানো হয়েছে, অর্থাৎ যুদ্ধের আগে যে পরিমাণ জাহাজ ওখানে যেত, এই লাস্ট উইকের মধ্যে প্রায় 80% জাহাজ চলাচল দিক দিয়ে শুরু করে দিয়েছে আমেরিকার সিকিউরিটিতে। অর্থাৎ তেলের কিন্তু যেটা 20 মিলিয়ন ব্যারেল প্রতিদিন ওখান দিয়ে ক্রস করতো, সেটা কিন্তু এখন প্রায় 70 to 75 মিলিয়ন ব্যারেল দিক দিয়ে ক্রস করছে। এখন মিলিটারি প্রেজেন্স রেখে হরমুজকে প্রোটেকশন দিয়ে এটা কতদিন আমেরিকা চালাতে পারবে সেটা একটা বড় বিষয়। হয়তো এর মধ্যে একটা চুক্তি হবে। এখন কথা হচ্ছে যে আমেরিকার উদ্দেশ্যটা এখানে আসলে কি? আমেরিকার উদ্দেশ্য অনেকগুলো, তার মধ্যে প্রথম উদ্দেশ্য হচ্ছে যে কোনো মূল্যে ইরানকে একটা ডিলে নিয়ে আসা। ডোনাল্ড ট্রাম্প একটা ভিক্টরি ক্লেম করতে চায়, সামনে নভেম্বরে ইলেকশন, একটা যদি পিস ডিল কোনোভাবে তার ঘাড় মোটকে হলো, প্রেসার দিয়ে হলো, যুদ্ধ করে হলো, যেভাবে হোক যদি আমি নিয়ে আসতে পারি, এটা নভেম্বরে আমার পার্টিকে এবং আমাকে সেভ করবে। আর যদি না নিয়ে আসতে পারি, এটা একটা বিশাল পরাজয় হবে তার দলের জন্য। দ্বিতীয় কারণ, গাফভুক্ত রাষ্ট্রগুলো যারা আমেরিকার উপর ডিপেন্ডেন্ট সিকিউরিটির উপরে, তারা তাদের উপর একটা ট্রাস্ট তৈরি করতে হবে, কারণ তার ট্রাস্ট কিন্তু হারিয়ে ফেলছে। আমেরিকা কিন্তু তাদেরকে অনেক প্রোটেকশন দিতে পারছে না, বেস গুলো তাদের নষ্ট। এখন ইরান বলেছে যে আমেরিকার যেসব বা ইউরোপের বা পশ্চিমাদের যেসব ইকোনমিক ফ্যাসিলিটিস আছে গাফভুক্ত দেশগুলোতে, যেমন ইনভিডিয়া, গুগল বা অন্য কিছু, এবার তাদের উপর আক্রমণ করা হবে। অর্থাৎ তুমি আমার ফাইন্যান্সিয়াল স্যাংশন দিচ্ছ, এবার আমি তোমার ফাইন্যান্সিয়াল ফ্যাসিলিটির উপর আক্রমণ করব। যদি তাই হয় তাহলে কিন্তু এই যুদ্ধটা আরো একটা বড় স্কেলে দাঁড়াবে, এবং সেটা কিন্তু গাফভুক্ত রাষ্ট্রগুলোর জন্য আরেকটা বড় মানে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, এবং আমেরিকার জন্য সেটা বুমেরাং হয়ে যেতে পারে। এখন তৃতীয় আর একটা কারণ হচ্ছে যে আমেরিকা হচ্ছে প্রেস্টিজিয়াস কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, দ্য সুপার পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড। আমি যদি হেরে যাই যুদ্ধে তাহলে দুনিয়া আমাকে কিভাবে দেখবে? আমি যে মানে আমার হাতের আঙ্গুল বা ছড়ি ঘুরিয়ে যে সারা দুনিয়াকে আমি শাসন করি, যদি আমি ইরানের কাছে হেরে যাই তাহলে আমার অবস্থা সারা পৃথিবীর কাছে কি দাঁড়াবে, আমার ট্রাস্ট বা বিশ্বাসের, সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা চিন্তা করছে। এখন দেখেন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমেরিকা কিন্তু একটা হিউজ রিস্ক নিচ্ছে, মানে সুতা বা রাবার টানতে 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 ছিঁড়ে যদি যায়, সেই সর্বোচ্চ টানার জায়গাটা এখন আমেরিকা চলে গেছে। মিলিটারি অ্যান্ড ইকোনমিক ওয়ার শুরু করে দিয়েছে, ইতিহাসের সবচেয়ে বড় স্যাংশন তারা দিয়েছে। এখন যদি এখানে আমেরিকা গেইন করে দেন গুড, আমেরিকার হেজিমনি সার্ভাইভ করবে। যদি আমেরিকা এখানে লুজ করে তাহলে কিন্তু ইট উইল বি দ্য বিগিনিং অফ ডিক্লাইন অফ আমেরিকান সুপ্রিমেসি টু দ্য ওয়ার্ল্ড। এটা কিন্তু সেটা হতে পারে। আপনাকে মনে করিয়ে দিই, পৃথিবীর পরাশক্তি বা বিশ্ব শক্তিরা কিন্তু কখনো যুদ্ধ করে কিন্তু তাদের পরাশক্তিটা হারায় নেই। তাদের ইনস্টিটিউশনাল উইকনেস এন্ড মানে পররাষ্ট্র নীতির মানে অ্যালাই কান্ট্রিদের মধ্যে তাদের যে
সম্পর্কের টানাপোড়েন, এইগুলোই কিন্তু ডুবিয়েছে সবচেয়ে বেশি পরাশক্তিতে। এবং আমেরিকা কিন্তু ট্যারিফ যুদ্ধ বা ইকোনমিক্যাল যুদ্ধ আর মিলিটারি যুদ্ধ দিয়ে কিন্তু সারা পৃথিবীকে মানে ক্ষিপ্ত করে তুলেছে। এবং আমেরিকার জনগণও কিন্তু এটার উপর ক্ষিপ্ত। আপনি হয়তো রিসেন্ট পোলগুলো দেখেছেন যে জনগণ আমেরিকার প্রেসিডেন্টের এখন রেটিং 31-32-তে চলে এসেছে 100 থেকে। এর মানে হচ্ছে আমরা এটাতে সন্তুষ্ট না। এখন এই অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশগুলো কি করবে এটা খুব বলা কঠিন। আপনি যে প্রশ্নটা করলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন তারা অবলোকন করবে, দেখবে, তারা স্যাংশনকে ফলো করবে। অলরেডি আমিরাটস কিন্তু বলে দিছে তারা কিন্তু ইরানের সাথে সব ইকোনমিক টাই কিন্তু কাট অফ করেছে। কিন্তু বাকি রাষ্ট্রগুলো পারবে কিনা, সৌদি একটা বড় শক্তি, সে পারবে কিনা, ওমান পারবে কিনা, কিংবা আপনার কুয়েত পারবে কিনা, ইরাক পারবে কিনা, বাহরাইন পারবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। যদি সবাই ওই র্যালিতে যোগ দেয় তাহলে এটা একটা হিউজ ইস্যু দাঁড়াবে। তখন ইরান কিন্তু দেয়ালে পিঠ থেকে যাবে এবং বাঁচার জন্য, অস্তিত্বের লড়াইয়ের জন্য তাকে কিন্তু আবার অ্যাটাক করতে হবে ইকোনমিক ফ্যাসিলিটিতে এই কান্ট্রিগুলোতে। এবং সেটা যদি মানে যদি লেভারেজ ক্রিয়েট করে যদি আমেরিকা উইন করে একটা চুক্তিতে যদি নিয়ে আসতে পারে। আপনি জানেন যে এখন পাকিস্তানের যে সেনাবাহিনী প্রধান তিনি কিন্তু এই মুহূর্তে ইরানে আছেন। আবার রাশিয়া তো আমরা গোয়েন্দা প্রধানকে পাঠিয়েছে। আমরা কিন্তু চারিদিক থেকে চেষ্টা করছি ইরানকে নিয়ে আসার জন্য। আবার ইরানের মধ্যে কিন্তু একটা অভ্যন্তরীণ শক্তি আছে। যদি আমরা ইরানকে দুর্বল করতে পারি তাহলে ভিতর থেকে জনগণ যখন অতিষ্ঠ হয়ে যাবে, কারণ ইরানের যেটা আমাদের প্রফেসর আমাদের গেস্ট বললেন, ওদেরও অর্থনীতির কিন্তু একটা বিশাল ক্ষতি হয়েছে। জনগণ তো ফুঁসে উঠছে ওইখানে, হয়তো আমরা দেখতে পাচ্ছি না। জনগণ ফুঁসে উঠে যদি রেজিম চেঞ্জ করে দেয় সেটা একটা বিশাল অ্যাচিভমেন্ট হবে অন্তত ট্রাম্পের জন্য এবং আমেরিকার জন্য। যদি সেই জায়গায় আমরা পৌঁছাতে পারি তাহলে কিন্তু ভিক্টরি আমাদের হাতে চলে আসবে। জি, নিঃসন্দেহে। প্রফেসর ডক্টর শফিকুর রহমান, আপনার কাছে একটু জানি যে আমরা একদিকে অর্থনৈতিক একটা যুদ্ধ ঘোষণা করেছি ইরানের সাথে, স্বাভাবিক আমরা ইরান আমাদের শত্রু রাষ্ট্র করতে পারি। কানাডা তো আমাদের বন্ধু রাষ্ট্র, তাদেরকে 50% ট্যারিফ নিয়ে হঠাৎ করে কি আসলে আমরা অ্যাচিভ করতে চাইছি? তারাও তো পাল্টা হুমকি দিচ্ছে। আবার ভাইস প্রেসিডেন্টকে দেখলাম তিনিও প্রেসিডেন্টের মতো কানাডাকে আজকাল স্টেট বলা শুরু করেছেন। মানে আমেরিকা আসলে কানাডার কাছে কি চায়? আমেরিকার বিভিন্ন মানে আমেরিকা চাওয়া আর প্রেসিডেন্ট ট্রাম্প চাওয়া, প্রেসিডেন্ট ট্রাম্পের মানে অ্যাডমিনিস্ট্রেশন চাওয়া একটু ডিফারেন্ট। প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনটা টিপিক্যাল আমেরিকান সিস্টেম না আমার কাছে যেটা মনে হয়। উনি ডেমোক্রেটিক প্রসেসে ডিসিশন মেকিং না করে উনি ডিক্টেটোরিয়াল একটা ইন্ডিভিজুয়াল নার্সিসিস্ট, উনি একটা কন্ট্রোলিং পার্সন হিসেবে কাজ করেন। ফলে ওনার যদি ক্যাবিনেট দেখেন, ওনার যদি আপনি সিআইএ থেকে অন্য অন্য বড় বড় ডিপার্টমেন্টগুলো সেক্রেটারিগুলো দেখেন, তারা বেশিরভাগ, আপনি ডিফেন্স সেক্রেটারি যদি দেখেন, ওয়ার সেক্রেটারি, এদের কোয়ালিফিকেশন এবং কোয়ালিটি কিন্তু অনেক উইক। যারা ট্রাম্পের কথা শুনবে এবং তার হুকুমে চলবে শুধু তাদেরকে নিয়েছে তার ডিসিশন মেকিংয়ে। তাতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ট্রাম্পকে অ্যাডভাইস করার জন্য যে ইনডেপথ আন্ডারস্ট্যান্ডিং এবং নলেজ সারা পৃথিবীর সম্পর্কে দরকার, এই ধরনের এডুকেটেড এনলাইটেন্ড ইউনিভার্সিটির প্রফেসরদের, এক্সপেরিয়েন্স রিসার্চারদের অ্যাডভাইস তার কাছে আমরা পাচ্ছি না, তার জন্য কেউ দিচ্ছে না। ফলে উনি যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন সে সিদ্ধান্তগুলো একচেটিয়া ওনার নিজের ব্যক্তিগত পার্সোনাল নিডের জন্য এবং পার্সোনাল খুশির জন্য উনি কতগুলো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। এবং ক্যানাডাকে ঠিক সেইভাবে উনি প্রজেক্ট করার চেষ্টা করছেন যে কানাডা একজন স্টেট। কানাডার পপুলেশন কিন্তু 35 মিলিয়নের কম, জনগণ কম, তাদের অর্থনীতি কম, কিন্তু আমেরিকার সাথে তাদের সম্পর্ক এবং ক্যানাডিয়ান 60-70% বিজনেস, মেজর বিজনেস হলো আমেরিকার সাথে। এবং আমেরিকারও বিশেষ করে গাড়ি ইন্ডাস্ট্রি, কার ইন্ডাস্ট্রির যত পার্টস এবং যত জিনিসপত্র এবং স্টিল মেটেরিয়াল এবং এগুলো আসে সব কানাডা থেকে আসে। কানাডার কোম্পানিগুলো, কানাডার বিভিন্ন রকম শহরগুলোতে বিভিন্ন রকম মানে প্রোডাকশন এবং পার্টস তৈরি হয় এই আমেরিকান মিশিগান। আপনি যদি গত 3-4 দিনের ঘটনাগুলো দেখেন যে যখন প্রাইম মিনিস্টার ক্যারি মানা করেছে তখন মিনেসোটা মানে মিশিগান, মেইন
এবং ওয়াশিংটন স্টেট, যারা বর্ডার স্টেটগুলো, তাদের প্রত্যেকের গভর্নর কনসার্ন হয়ে গেছেন যে কিভাবে কানাডিয়ান সাহায্য ছাড়া তাদের স্টেটগুলো চলবে। তো এই যে একটা বড় রকম ক্রাইসিস এবং একটা পয়েন্টের ভেতরে আসছে। আমি গতকালকে দেখেছি মেইনের সেনেটর কলিন্স, উনিও বলেছে, উনি তো একেবারে পরিষ্কারভাবে বলেছে যে ট্রাম্পের এই কানাডিয়ান পলিসি একেবারে ভুল, একেবারে মিস্টেক, এটা কখনো আমাদের সাপোর্ট করা উচিত না। তো এই যে কানাডা ছোট দেশ, মানে ল্যান্ডে বড়, পপুলেশনে এবং অর্থনীতিতে অনেক ছোট দেশ, এবং তাদের ডেমোক্রেসি, তাদের রাজনৈতিক, পলিটিক্যাল, সোশ্যাল, কালচারাল 80-90% আমেরিকানদের মতো। আমি কানাডায় 4 বছর ছিলাম, আমি কানাডিয়ান মানে হোল সিস্টেম মোটামুটি জানি। ভ্যানকুভারে, ব্রিটিশ কলম্বিয়ায় আমি পড়েছি, ওখানে পিএইচডি করেছি। কানাডার লোকজন ইন্টারন্যাশনাল। আপনি যদি ভ্যানকুভারের দিকে যান তাহলে দেখবেন যে ওখানে চাইনিজ এবং ইন্ডিয়ান, শিখ। ব্রিটিশ কলম্বিয়ার গভর্নর হলো চাইনিজ, পুলিশ চিফ, ডেপুটি গভর্নর, ডেপুটি প্রাইম মিনিস্টার হচ্ছে ইন্ডিয়ান, শিখ। আলবার্টা যদি যান, ওখানে তেলের ব্যবসা সব বহু ইন্ডিয়ান, বহু চাইনিজ। ইন্টারন্যাশনাল কমিউনিটির অন্যরকম মাইন্ডসেট হয়, যেটা আমি প্রথমে বলছিলাম যে ট্রাম্পের মাইন্ডসেট আর ইন্টারন্যাশনাল কমিউনিটির মাইন্ডসেটের মধ্যে, বিশেষ করে ক্যানাডিয়ান পার্সপেক্টিভে যে মাইন্ডসেট, একটু ডিফারেন্ট। এই ডিফারেন্ট হওয়ার ফলে উনি চাচ্ছেন যে কতগুলো, ট্রাম্পের এটা লাস্ট টার্ম, তো উনি চাচ্ছেন যে এই সুযোগে কিছু কিছু জিনিস আমি হিস্টোরিক্যাল চেঞ্জ এবং ডেভেলপমেন্ট করে দিয়ে যাব, যেটা আমি সারা পৃথিবীতে 1000 বছর আমি বেঁচে থাকবো আমেরিকায় এবং সারা পৃথিবীতে। তার একটা হচ্ছে কানাডাকে দখল করে নেওয়া, মানে গ্রিনল্যান্ডকে দখল করে কত নেওয়া। কত শতাংশ সম্ভাবনা আপনি দেখছেন যে? একেবারে সম্ভাবনা জিরো। ওকে, কারণ আমি কালকেও ফোন পেয়েছি কানাডা থেকে, আলোচনা হচ্ছে কানাডিয়ান গভর্নমেন্ট শুধু এক অ্যালবার্টা বাদে সব কটা প্রভিন্স, সব কটা স্টেট, তাদের যে চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার আছে, সবাই তাকে, প্রাইম মিনিস্টারকে হেল্প করছে। আচ্ছা, ক্যারিকে বলছে যে আপনি যেটা করছেন একেবারে ঠিক করছেন, এবং আমরা কখনো আমেরিকা পার্ট হব না। আমেরিকার সাথে ব্যবসা করব, কাজ করব, আমেরিকার কালচার, ওখানে ইংরেজি ভাষা 90% বলে, 10% মতন ফ্রেঞ্চ, ওই কুবেকে ফ্রেঞ্চ ভাষা আছে। আপনি যদি একেবারে আলাস্কা পর্যন্ত যান এবং ওই পর্যন্ত যান, প্রচুর রিসোর্সেস পড়ে আছে। আগামী, এই যে রশিদ সাহেব যেটা বলছিলেন যে যদি আমেরিকা উইক হয়ে যায়, তাহলে আমার যেটা ফোরকাস্ট সেটা হলো কানাডা লিডারশিপ নিয়ে আসবে, অস্ট্রেলিয়া এবং কানাডা এই লিডারশিপ নিয়ে আসবে আবার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ডেমোক্রেসি এবং পলিসি ডেভেলপ করার জন্য, এবং সারা পৃথিবীতে ফ্রি ডেমোক্রেসি এবং ফ্রি ক্যাপিটালিজম এবং ফ্রি স্বাধীন হিউম্যান রাইটস, হিউম্যান মানে অ্যাক্টিভিটিস, এবং কমিউনিস্টদের বিরুদ্ধে, রাশিয়া এবং চায়নার বিরুদ্ধে যেগুলো করা দরকার, এবং স্বাধীন সারা পৃথিবী থাকার জন্য যে প্রচেষ্টা, সেটা ক্যানাডিয়ানরা এগিয়ে আসবে এই কারণের জন্য। অর্থাৎ আপনি এইসব ইস্যুতে নেতৃত্ব দেবে বলছেন, আপনি মনে করছেন যে নেতৃত্ব দেবে কানাডা, অস্ট্রেলিয়া, তারা এইসব মানবাধিকার, গণতন্ত্র থেকে ক্যাপিটালিজম, অন্যান্য বিষয়গুলোতে। একটু একটু হয়তো অনেক বেশ দূরের বিষয়, তারপরও হ্যাঁ দূরের কথাই, মানে আমরা সম্ভাবনা এবং আশঙ্কাগুলোকে দেখছি। অ্যাডভোকেট আব্দুর রশিদ, অলরেডি মানে পলিটিকোর একটা শিরোনামই আপনাকে বলি, পলিটিকো শিরোনাম করছে যে ইরান যুদ্ধটা অলরেডি নভেম্বর ব্যালআউট। হ্যাঁ, তারা বলছে যে দ্য ইরান ওয়ার ইজ অলরেডি অন নভেম্বর ব্যালআউটস। আপনার কাছে কি তাই মনে হয় যে এখনো তো সময় আছে, যে ইরান যুদ্ধ নভেম্বরের ব্যালটে ভয়াবহ একটা ইস্যু হয়ে দাঁড়াবে? ধন্যবাদ এই প্রশ্নের জন্য। এই প্রশ্নের উত্তরটা আমি দিই, তার আগে শুধু 30 সেকেন্ড আমি কানাডার বিষয়ে একটু বলি। দেন কানাডার ইকোনমি প্রায় হচ্ছে 3 ট্রিলিয়নের তাদের ন্যাশনাল ইকোনমি ইয়ারলি, রাইট? এবং কানাডার সাথে আমাদের বাণিজ্য হচ্ছে $50 to $60 বিলিয়ন।
বিগত 6 মাসে আমাদের তাদের সাথে বাণিজ্য ঘাটতি হচ্ছে প্রায় $25 বিলিয়ন, এবং এই $25 বিলিয়ন কানাডা আমাদের কাছে এক্সপোর্ট করে, অর্থাৎ তারা $25 বিলিয়ন লাস্ট 6 মান্থে আমাদের উপর ডিপেন্ডেন্ট। এখন দেখেন, কানাডা হচ্ছে এমন একটা রাষ্ট্র, ইতিহাসে কোনো নজির নেই যে কানাডা কখনোই আমাদের ইন্টারন্যাশনাল কোনো ইস্যুতে আমাদের এগেনস্টে গেছে বা এগেনস্টে ভোট দিয়েছে। সেই ইরাক ওয়ার বলেন, লিবিয়া যুদ্ধ বলেন, কুয়েত সেভ করা থেকে শুরু করে সিরিয়া থেকে সব জায়গায়। এখন এরকম একটা এলাকাকে আমরা এত থ্রেট দিচ্ছি কেন? মানে আমরা কেন বলছি যে তাদেরকে আমরা 51 স্টেট বানিয়ে নিব, অ্যানেক্স করে নিব? আসলে আমরা, আমেরিকার কোনো প্রেসিডেন্ট কিন্তু এমন ছিল না। মানে আপনি জোক করছেন, ফান করছেন, কিন্তু বারবার যখন আপনি জোক এবং ফান করেন না, তখন মানুষের ভিতরে এটা মিথ্যাটা সত্যে পরিণত হয়। আর যদি আপনি সেটা সাকার করতে না পারেন, অর্থাৎ কার্যকরী করতে না পারেন, তাহলে মানুষ আপনাকে সারা জীবন স্টুজেস মনে করবে। অর্থাৎ এই লোকটা মুখে বকবক করতো, মানুষকে হাসাইতো, একটা সার্কাস তৈরি করতো, কিন্তু বাস্তবে আসলে তিনি কিছুই করতে পারেননি। আপনারও তো একটা লেগাসি তৈরি হবে। আমেরিকার প্রেসিডেন্টের তো গ্রেডিং আছে, আমরা আপনাকে কোন জায়গায় রাখবো আমেরিকার প্রেসিডেন্টের সেই রেটিং এর মধ্যে কিংবা তার লেগাসির মধ্যে? এটা কিন্তু মানে একটা চায়না একটা বিশাল বড় দেশ, তারা পারে 12 ঘন্টার মধ্যে তাইওয়ানকে দখল করতে। চায়না আজ পর্যন্ত তাইওয়ানকে দখল করতে গেছে? যায়নি, কিন্তু তারা কিন্তু পারে। আমেরিকা এখন কিছুই করতে পারে, এবং আমাদের প্রেসিডেন্ট বলে এত দূরে গিয়ে তাদের প্রোটেকশন আমাদের দেওয়ার দরকার নেই। চায়না করছে না, বিকজ দে রেসপেক্ট দ্য সভরেনিটি and international order. Same way, we need to respect the international order that we created after the Second World War. And we need to protect all nations with our principles, ideas, and human rights. But we are threatening countries? How is that possible in American values? America's value কি এটাকে সাপোর্ট করে? It's very conflammatory statement. এখন আসি আপনার যেটা আপনি প্রশ্ন করলেন যে নভেম্বর ব্যালটে ইরান, রাইট? হ্যাঁ, ব্যালটে এটা অলরেডি চলে এসছে। আমাদের মিড টার্ম ইলেকশন নভেম্বরে মাত্র আর প্রায় 2.5 মাসের মতো আছে। এবং আপনি জরিপে দেখেন, এই আপনার সামনে জরিপে আছে 36/28, এত পার্সেন্টে আপনার মিড টার্ম ইলেকশনে ডেমোক্র্যাটরা এগিয়ে আছে। যখন তার ভোটারদেরকে প্রশ্ন করা হলো যে তারা লিভিং কস্টটাকে তারা কতটুকু ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করে বা রিপাবলিকান কিংবা ডেমোক্র্যাটদের সাপোর্ট করে, 36/28 কিন্তু ডেমোক্র্যাটরা এগিয়ে আছে। সুতরাং ইট ইজ অলরেডি ইন দ্য ব্যালট। এখন জিজ্ঞেস করা হচ্ছে যে এই যে আমাদের লিভিং কস্ট বেড়ে গেছে, এইটার কারণগুলো কি কি? এই কারণগুলো কি পিছনে মানুষ উদ্ধৃত করতে গিয়ে কিন্তু সবার আগে মানুষ গ্যাস প্রাইসকে কিন্তু ইন্ডিকেট করেছে। এন্ড গ্যাস প্রাইস কিন্তু আমাদের আগের সময় তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। আপনি জানেন যে গ্যাস প্রাইস যদি 1 ইঞ্চি বাড়ে, ভোগ্য পণ্যের দাম কিন্তু 2 ইঞ্চি বেড়ে যায়। অর্থাৎ আমরা এখন যে গ্রসারি করতে যাচ্ছি, আপনিও টের পাচ্ছেন আপনার পকেটে কতখানি হিট লেগেছে, আমরাও টের পাচ্ছি। এখন একটা ডেমোক্র্যাটদের ভয়েস যে আমাদেরকে ওয়েজ রেজ করতে হবে, নাহলে গরিব মানুষ, অর্থাৎ প্রায় 47% পিপল যারা somehow or some way they are dependent to the government aids or অন্যান্য সুযোগ সুবিধার উপর যারা ডেইলি রোজগার করে, ডেইলি এনে ডেইলি খায়, তাদের যদি আমরা স্যালারি রেজ করতে না পারি, তাদেরকে যদি ইকোনমিক ইনসেন্টিভ দিতে না পারি, তাহলে এই লোকগুলো আসলে কিভাবে রিভালুয়েট করবে ডেমোক্রেটিক পার্টিকে? সুতরাং সামনের ইলেকশনে অবশ্যই এটার প্রভাব পড়বে। এবং দেখেন, একটা জরিপে দেখা গেছে যে 56% এই দেশের জনগণ বা ভোটার, তারা মনে করছে যে এই যে কস্ট অফ লিভিং, ইট উইল ইম্প্যাক্ট ইন নেক্সট ইলেকশন। 29% পোর স্টেট অফ ইকোনমি অ্যান্ড 17% গ্লোবাল ইনস্টেবিলিটিকে তারা দায়ী করছেন। এই সামনে ইলেকশনে এটা রিফ্লেকশন আসবে। দেখেন, আমরা যুদ্ধ করছি, আমরা যুদ্ধ আগেও করেছি। আমেরিকা যুদ্ধ করে যদি কোনো রোগ স্টেট হয়, যদি কোনো স্টেট সারা পৃথিবীকে হুমকি ধামকি দেয়, কাউ যদি নিউক্লিয়ার ওয়েপন তৈরি করে, আমরা পৃথিবীকে সেভ করার জন্য, নিরাপদ করার জন্য আমরা তাদেরকে আক্রমণ করি। এর আগে আক্রমণ করার আমাদের অনেক আছে, ইতিহাস আছে। প্রিএম্পটিভ অ্যাকশনও আমরা নেই, আবার কোভার্ট অ্যাকশনও আমরা নেই, আবার আমরা কোনো দেশের প্রেসিডেন্টকেও আমরা তুলে নিয়ে আসি। এগুলো কিন্তু আমাদের কাছে অত বেশি ইম্প্যাক্ট তৈরি করে ইলেকশনের মধ্যে বা ভোটারদের মধ্যে, যতখানি ইম্প্যাক্ট তৈরি করে ইকোনমি। অর্থাৎ আমরা এই দেশের প্রায় 50%-এর কাছাকাছি, 47-49%, যে মানুষগুলো আমরা প্রতিদিন দেখি যে টমেটোর দাম বাড়ছে, গ্রসারির দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, আমরা গাড়ি চালানো কমাই দিয়েছি, এটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি ইম্প্যাক্ট তৈরি করে, এবং এটারই কিন্তু আমরা রায় দেই ইলেকশনে। সুতরাং আগামী নভেম্বরের ইলেকশনে অলরেডি ইরান যুদ্ধ লিস্টের মধ্যে চলে এসছে। কারণ আমরা তো এই যুদ্ধের ফলে, বাদ দেন আমরা সারা বিশ্বকে খেপিয়ে তুলেছি, বাদ দেন আমাদের বন্ধুরা আমাদের ট্রাকে এখন নাই, কিন্তু আমার দেশের জনগণ তো আমার সাথে নাই। আপনি দেখেছেন যে এই যে আপনার রিপাবলিকানরা তারাও কিন্তু প্রায় হাফ অফ দি রিপাবলিকান ভোটার্স তারা মনে করছে
যে কান্ট্রি রাইট ডাইরেকশনে চলছে না এবং জীবনযাত্রার মান অনেক বেশি বেড়ে গেছে। তাহলে 93% ডেমোক্রেট মনে করে দ্য কান্ট্রি ইজ নট ইন দ্য রাইট ডাইরেকশন ইন টার্মস অফ ইকোনমি, আর 50% রিপাবলিকান মনে করে। এই 50% রিপাবলিকান ভোটারের মধ্যে যদি 15-20% যদি ভোট দিতে না আসে অথবা যদি ডেমোক্রেটদেরকে ভোট দেয় ভুল করে, তাহলে এই নভেম্বর ইলেকশনে একটা বিশাল ভরাডুবি রিপাবলিকানদের ঘটবে, আমরা সেই দৃশ্য হয়তো দেখবো। তা এখন কথা হচ্ছে এই প্রায় 2.5 মাসের মধ্যে কি আমি সবকিছু ঠিক করতে পারবো কিনা। ডোনাল্ড ট্রাম্প খুব চেষ্টা করছে যে একটা পিস ডিল করে যদি আমরা বলতে পারি জনগণকে, লুক উই হ্যাভ এ ডিল রাইট নাও, কিন্তু আজ কালকেও যদি এই সমস্যার সমাধান হয়ে যায়, ইরান যুদ্ধ যদি কালকেও মনে করেন থেমে যায়, একটা পিস ডিল যদি হয়েও যায়, তাও কিন্তু ইকোনমি রিকভার করতে কিন্তু অনেক সময় লাগে, প্রায় 6 মাস সময় লাগবে। কিন্তু আমাদের ইলেকশন মাত্র আগামী 2.5 মাসের মধ্যে। এখন এই জায়গায় এখান থেকে কি আমরা বের হতে পারবো? আমার কাছে আমার প্রেডিকশন হচ্ছে এই ইকোনমিক ইম্প্যাক্ট আমরা আগামী 2.5 মাসের মধ্যে রিকভার করতে পারবো না। এটা চলবে এবং এটা একটা হিউজ ইম্প্যাক্ট তৈরি করবে নেক্সট ইলেকশনে, এবং সেই দৃশ্য দেখার জন্যই আমরা ওয়েট করছি। আমি একটু প্রফেসর ডক্টর শফিকুর রহমান আপনার কাছে একটু শুনি, সেটা হলো ডেমোক্রেটরা জয়ের আশা জাগাচ্ছে বিভিন্ন জরিপগুলোতে। যদিও এই ধরনের জরিপ আমরা 2024 সালের নির্বাচন আগেও দেখেছিলাম যে কামালা হ্যারিস এই প্রেসিডেন্ট হচ্ছেন, শেষ পর্যন্ত দেখা গেল ডোনাল্ড ট্রাম্পই প্রেসিডেন্ট হয়েছেন। এখন জরিপগুলো খুব জোরে সোরে বলছে যে ডেমোক্রেটদের উপর ভরসা রাখছেন জীবনযাত্রার ব্যয় কমানো, অন্যান্য ইস্যুতে। একটা ব্যতিক্রম কিংবা আল জাজিরার রিপোর্ট থেকে যেটি জানা গেল সেটা হলো ডেমোক্রেট প্রাইমারিতে বেশিরভাগ ডেমোক্রেটরা তারা ইসরায়েলের এইড নিতে এবার চাইছেন না। এই পরিবর্তনটা আসলে ঠিক কি ইঙ্গিত দিচ্ছে? এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যে রশিদ সাহেব সুন্দরভাবে বলেছেন, যেভাবে যে যুদ্ধ কি করে ইনফ্লুয়েন্স করছে তাদের প্রতিদিনের ব্যবসা বাণিজ্য, কাজ কর্ম, রাস্তাঘাট, স্কুল কলেজ, শিশুদের স্কুল সিস্টেম, স্কুল শুরু হয়েছে, বাচ্চাদের মা বাবারা কিভাবে এফেক্টেড হচ্ছে। আনইউজুয়ালি তাদের যে ট্রাম্প যে স্ট্র্যাটেজি এবং পলিসি করার চেষ্টা করছে এবং কম্প্রোমাইজ করে যে অন্তত কিছুটা জিততে পারবে বলে আমার মনে হয় না, যেটা আমরা আলোচনা করছি এবং যেটা দেখছি। কিন্তু কোথায় গিয়ে যেটা দাঁড়াবে এটা ঠিক পরিষ্কারভাবে এখনো বোঝা যাচ্ছে না। কিন্তু এটা একটা ট্রেন্ড আমরা ডেমোক্রেটিক পার্টির ভেতরে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে এটা একটা বড় রকম ইম্প্যাক্ট। আপনার প্রশ্নটা ঠিক আমি পরিষ্কারভাবে বুঝতে পারিনি। জি, মানে অনেক ডেমোক্রেটরা প্রাইমারি নির্বাচনে তারা মনে করছেন যে ইসরায়েলের আগে যে অনেকে এইড নিতেন, সহায়তা নিতেন এবং তারা সমর্থন নিয়ে প্রাইমারিতে লড়তেন ডেমোক্রেটদের মধ্যে, এবার এই প্রবণতাটা কম দেখা যাচ্ছে। বিশেষ করে যে প্রাইমারি গুলো হয়েছে সেখানে সবাই একটু এড়িয়ে চলার চেষ্টা করছেন। কারণ এখানে আজকে যে অবস্থায় আমরা এসছি, এটা অনেকের মতে যে ইসরায়েলের প্রাইম মিনিস্টার এবং অন্যরা এটাকে ইনফ্লুয়েন্স করে তাদের স্বার্থের জন্য, তাদের প্রয়োজনের জন্য এবং প্রাইম মিনিস্টার নেতানিয়াহুর ইলেকশনের প্রয়োজনের জন্য এই যুদ্ধটাকে উনি ইনিশিয়েট করেছে। এটা যদি সত্যি হয় এবং এটা সত্যি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এই জন্য সাধারণ লোক, আপনি যদি বিভিন্ন নিউ ইয়র্ক থেকে শুরু করে অন্য দেশগুলো, স্টেটগুলো দেখেন এবং ডেমোক্রেটিক পার্টির যে বড় রকম ভূমিকা, ডেমোক্রেটিক পার্টি একটু কনফিউশনের ভেতরে রয়েছে এর মধ্যে। কারণ ডেমোক্রেটিক পার্টিতে এখন আমরা যেটা ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নিউ গ্রুপ দেখতে পাচ্ছি, তারা সম্পূর্ণভাবে ইসরায়েলের সাহায্য নেয়া এবং ওদের কোনো পলিটিক্যাল, সোশ্যাল, কালচারাল মানে ওয়ার রিলেটেড অ্যাক্টিভিটিসে ইনভলভ না হওয়ার জন্য সিদ্ধান্তে যাচ্ছে। কাজে ইসরায়েল হ্যাজ বিকাম এ মেজর ফ্যাক্টর, এতে কোনো সন্দেহ নেই। এখানে আরেকটা পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে যে ইরানের লিডারশিপ কি, ইরানের উদ্দেশ্য কি, আগামী 5, 10, 20 বছরে ইরান কি করতে চায়। ইসরায়েলের বিরুদ্ধে যদি কোনো বড় রকম স্টেট পাওয়ারফুল কান্ট্রি থেকে থাকে সে হচ্ছে ইরান। ইরান একমাত্র যে সম্পূর্ণভাবে ইসরায়েলকে পানিতে নামিয়ে দিতে চায়। তো ইসরায়েলের যে অন্যায় এবং অত্যাচার আমরা প্যালেস্টাইনের উপরে দেখেছি, আমরা সিরিয়ার উপরে দেখেছি, আমরা ইরাকের উপরে দেখেছি, অন্য জায়গায় মুসলিম কান্ট্রিতে, মুসলিম কান্ট্রিকে ভাগ করে মুসলিম ওয়ার্ল্ডকে
তিন ভাগে জর্ডান, ইজিপ্ট একদিকে, সৌদি আরব আর ওমান আর কুয়েত আর কাতার, এমিরেটস একদিকে, এইভাবে বিভিন্নভাবে গেম খেলার জন্য ইসরায়েল যে চেষ্টাটা করেছে, সেই চেষ্টাটার পিকচারটা পরিষ্কারভাবে এখন আমেরিকানদের সামনে এসছে, যার ফলে আমরা এই বছরখানেক আগে আমরা দেখেছি কলাম্বিয়া ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউনিভার্সিটিতে, ওয়াশিংটন থেকে, স্টেট থেকে, সিয়াটল থেকে শুরু করে মানে বস্টন পর্যন্ত, এবং নিউ ইয়র্কের এবং ফ্লোরিডা থেকে শুরু করে সান ডিয়েগো পর্যন্ত, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইয়াংরা তারা পরিষ্কারভাবে বলছে যে ইসরায়েলের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকা সম্ভব নয়, এবং ইসরায়েল যে তার মানে অন্যায় করে আমরা ফেলেছে, এটুকু বলতে পারি যে ইরানের পাশাপাশি, ইরান যুদ্ধের পাশাপাশি ইসরায়েলের ইস্যুটাও ভোটারদেরকে একটা বড় কিছুটা রকম ইস্যু হিসেবে এই ভোটে রোল প্লে করবে বলে আমার মনে হয়। জি। এটা ওপেনলি আসবে না, কিন্তু এটা মানুষের মনের ভেতরে রয়েছে। ওকে, তাদের আমি একটু সিদ্ধান্তে এটা সাহায্য করবে। জি, শেষের দিকে তো মানে একটু অ্যাডভোকেট আব্দুর রশিদ আপনার কাছে একটু যাই, সেটা হলো যে যে ইস্যুগুলো আসছে মানে রিপাবলিকানদের বিরুদ্ধে কিংবা প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে, যে বিষয়গুলো ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে আপনাদের আলোচনায়, রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় উঠে আসছে, সেগুলোকে প্রেসিডেন্ট ট্রাম্প কতটা আমলে নিচ্ছেন, নাকি তিনি সেখানেও কোনো ষড়যন্ত্র খুঁজে পাচ্ছেন? খুব সংক্ষেপে। দেখেন, আমেরিকা এমন একটা দেশ যেখানে আপনি ইতিহাসে দেখবেন যে জন এফ কেনেডির মতো প্রেসিডেন্ট, আব্রাহাম লিঙ্কনের মতো প্রেসিডেন্ট, বারাক ওবামার মতো প্রেসিডেন্ট এবং আরো বিখ্যাত প্রেসিডেন্ট, তারা সারা পৃথিবী তাদেরকে বিভিন্ন জায়গায় পড়ানো হয়, তাই না? কারণ এই 250 বছর ধরে একটা ডেমোক্রেসি টিকে আছে, এবং এই ডেমোক্রেসিকে এখনো পর্যন্ত কোনো ডিক্টেটর এসে নড়াতে পারেনি। এবং এই ডেমোক্রেসি আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আমরা পৃথিবীর জন্য একটা সেভিয়ার হয়ে গেছিলাম, অর্থাৎ সবাইকে আমরা সেভ করছি। জাপানের মতো ধ্বংসপ্রাপ্ত একটা দেশকে আমরা রিবিল্ড করছি, জার্মানির মতো দেশকে আমরা রিবিল্ড করছি, ইউরোপের মতো দেশ যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংস হয়ে গেছে তাকে আমরা রিবিল্ড করতেছি। আমরা হচ্ছে সবার সিকিউরিটি এন্ড প্রোটেকশন দেওয়ার জন্য আমরা একটা আইডিয়া তৈরি করছি সারা পৃথিবীতে। আমরা তৈরি করলাম জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইট, যাতে পৃথিবীর সব ধর্মের, সব বর্ণের, সব মানুষ এবং সব দেশ যাতে নিরাপদ থাকে। আমরা হচ্ছে সারা পৃথিবীর নিরাপত্তা দানকারী একটা দেশ। এই দেশের মধ্যে যখন একজন প্রেসিডেন্ট আসবে, সেই প্রেসিডেন্টকে সেই ভ্যালুটাকে আপহোল্ড করতে হয়, এবং এটার জন্য আমার কিছু কষ্ট হতে পারে, কিন্তু তারপরেও আপনাকে সবসময় ভ্যালুটাকে আপহোল্ড করতে হবে। যদি আপনি সেই ভ্যালুটাকে আপহোল্ড করতে না পারেন, তাহলে হবে কি, পৃথিবীব্যাপী আমাদের বন্ধু কমে যাবে, ট্রাস্ট কমে যাবে। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই, এই যে ডলার একটা কাগজ, এই কাগজটা কেন আমরা বাংলাদেশে 126 টাকা দেখিনি? বিকজ অফ ট্রাস্ট। এই গোল্ডের এগেনস্টে যে ডলার, $1 মূল্য কিন্তু 35 সেন্ট হওয়া উচিত ছিল, কিন্তু সেটা 100 সেন্টে আমরা কিনতেছি। কারণটা কি? বিকজ অফ ট্রাস্ট। আমেরিকার প্রতি একটা ট্রাস্ট থেকে কিন্তু এই বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছে, ডলার কারেন্সি সারা পৃথিবীতে সার্ভাইভ করছে, রাইট? আমরা একটা ইকোনমিক ওয়ার্ল্ড অর্ডার তৈরি করছি, আমরা একটা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড অর্ডার তৈরি করছি। এখন সেখান থেকে যদি আমি সরে যাই, আমরা বন্ধুদের কাছ থেকে বন্ধুকে যদি বিরক্ত করি, আমরা যদি হুমকি দিই ওই অমুক দেশ নিয়ে নিব, অমুক দেশকে অ্যানেক্স করব, অমুক দেশের প্রেসিডেন্টকে তুলে দিয়ে নিয়ে আসবো, দিস আর আনপ্রেসিডেন্টেড এক্সাম্পল দ্যাট উই আর সেটিং ইন দিস এরা at this moment, which is really very very painful, not only for our country people but also all over the world. কারণ হচ্ছে যে আমরা প্রেসিডেন্ট এরকম রূপ কখনো দেখিনি। হাওয়েভার প্রেসিডেন্ট যেটা করছে, এটা আমেরিকাকে ধীরে ধীরে পিছিয়ে দিচ্ছে। আমরা কিন্তু বুঝতে পারছি না যে ট্রাস্টটাকে আমরা ডেন্টেড করছি, এই ট্রাস্টটাকে রিবিল্ড করতে হয়তো আরো 40-50 বছর লেগে যেতে পারে, অথবা আরো প্রেসিডেন্টের পর প্রেসিডেন্ট লেগে যেতে পারে। এই প্রেসিডেন্ট সেইটাকে ইনজিওর করে ফেলেছে। এখন কি করবো আমরা? আমাদের একটা ভালো একটা রায় আছে যে আমরা ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট চেঞ্জ করতে পারবো, অবভিয়াসলি আমরা চেঞ্জ করব, কিন্তু যে ক্ষতিটা রেখে গেলাম আমরা, এই ক্ষতিটাকে সারাতে, মেডিসিন দিতে বা ট্রিটমেন্ট দিতে এবং রিবিল্ড করতে আমাদের বহু সময় লেগে যাবে। আমাদের অ্যারোগেন্ট প্রেসিডেন্ট সেই জিনিসটা বুঝছেন না, যার ফলে উনি পলিটিক্যাল ব্যক্তি দ্বারা রাষ্ট্র চালাচ্ছেন না, উনি হচ্ছে ব্যবসায়ী ব্যক্তি দ্বারা ডিল করছেন, ব্যবসায়ী ব্যক্তি দ্বারা রাষ্ট্র চালাচ্ছেন, ব্যবসায়ী ব্যক্তি দ্বারা আন্তর্জাতিক প্রতিষ্ঠান চালাইতেছেন। আসলে এইভাবে করে দেশ চলে না, এইভাবে করে আমেরিকা চলে না, অন্য কোনো দেশ চলতে পারে। এই জন্যই দেখেন চায়না পরাশক্তি, বাট তারপরেও চায়না প্রতি মানুষ যতখানি ট্রাস্ট তৈরি করে, তার চেয়ে অনেক ট্রাস্ট কিন্তু আমেরিকার প্রতি। আমেরিকাতে আমরা সব দেশের মানুষ আছি, চায়নাতে যাই না কিন্তু, বিকজ আমরা সেই ভ্যালুটাকে আপহোল্ড করি। আর এই প্রেসিডেন্ট আমাদের সেই ভ্যালুটাকে যথেষ্ট ক্ষতিগ্রস্ত করে গেল, যেটা রিপেয়ার করতে অনেক সময় লাগবে। অনেক ধন্যবাদ। ডেমোক্রেসি, ফ্রিডম এবং হিউম্যান রাইটস যেগুলো মানুষের রয়েছে, এটাই সবচেয়ে বড় ফ্যাক্টর এখানে। যেটা জি, নিঃসন্দেহে
গণতান্ত্রিক আমেরিকা, যেটি আসলে অ্যাডভোকেট আব্দুর রশিদ বলছিলেন অনেকগুলো জায়গা আস্থার প্রতীক, সেই জায়গাগুলোতে জনগণই বুঝবে যে কিভাবে আসলে ফিরিয়ে আনতে হয়। নিঃসন্দেহে তারা সেইভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে কিংবা সামনের দিনগুলোতে রাজনৈতিক কর্মসূচিগুলো নিয়ে কথা বলবে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আলোচনা যোগ দেওয়ার জন্য, আপনাদের মতামত এবং সময়ের জন্য। একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীকাল ঠিক একই সময় রাত 8টায় আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।